আমার বিয়ে আমার আপন খালার ছেলের সাথে ঠিক হয়েছিল। ধীরে ধীরে বড় হলাম আর নিজের শিক্ষা জীবনের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেলাম। আমার যে খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তিনি আর আমি দুজনেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ের ব্যাপারে অবগত ছিলাম। আমরা যখন বড় হলাম তখন একে অপরকে পছন্দও করতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করেই আমার খালা তার পুরো পরিবার নিয়ে কানাডায় চলে গেলেন। আমি ছোটবেলা থেকেই কোরআন পড়তে বা নামাজ পড়তে খুব একটা আগ্রহী ছিলাম না। এর কারণ আমি জানি না। আমার আব্বু আম্মু আমাকে এই বিষয়টি নিয়ে অনেক বকাঝকা করতেন এবং প্রায় সময়ই আমার সাথে রাগও করতেন। কিন্তু আমি কি করব? অনেক চেষ্টা করেও আমার কোনোভাবেই নামাজ কোরআন এসবে মন বসত না। আমার খালাতো ভাইয়ের নাম ছিল ফিরোজ, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ফিরোজও খালার সাথেই কানাডা চলে গেল। সেখানে যাবার পর আমাদের দেখা সাক্ষাৎ অব্যাহত ছিল। আমরা প্রতিদিন ভিডিও কলে অনেকটা সময় কথা বলতাম। এই অবস্থা প্রায় 2 বছর ধরে চলতে লাগলো। যখন খালা এবং তার পরিবার কানাডাতে স্থায়ী হলেন, তখন আমার খালা আমার মাকে বললেন, এবার ফিরোজ আর আয়েশার বিয়েটা হয়েই যাক। খালার ইচ্ছে ছিল বাংলাদেশেই অনেক বড় আয়োজন করে আমাদের বিয়েটা হবে এবং পরে বেশ ধুমধাম করে কানাডাতেও বিয়ের অনুষ্ঠান করবেন। কিন্তু বিয়ের কথা যখন ঠিক হলো, তখন থেকেই আমার মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আমি খেয়াল করতে শুরু করলাম প্রায় প্রতিদিনই আমার ঘুমের মধ্যে বেশ অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন আসতে শুরু করেছে। আমি সেসব স্বপ্নে আমার হবু স্বামী এবং তার পরিবারের লোকজনকে অথবা আমার নিজের পরিবারের লোকজনকে মৃত অবস্থায় দেখতে পেতাম। এই স্বপ্নগুলো ছিল খুবই ভয়াবহ। শুধু তাই নয়, এই স্বপ্নগুলোতে আমি দেখতাম আমি মৃতের লাশের কাছে দাঁড়িয়ে আছি এবং জোরে জোরে হেসেই চলেছি। আর স্বপ্নে একটা আওয়াজ আসতো বারবার, সেটি ছিল, এই বিয়ে করো না, পরে অনেক আফসোস করবে। আগে শুধু আমার নামাজ আর কোরআন পড়তে সমস্যা হতো, কিন্তু যেদিন থেকে বিয়ের কথা স্থির হলো সেদিন থেকে কোরআন বা আজান শুনলেও সহ্য করতে পারতাম না। যখন আমাদের বাড়ির পাশের মসজিদে আজান হতো, তখন আমি চেষ্টা করতাম অন্য কোনো ঘরে চলে যাবার, যেন আজানের ধ্বনি আমার কানে না পৌঁছায়। মাঝে মাঝে আমি এর জন্য কান বন্ধ করতে কানে আঙুল দিয়েও রাখতাম, যেন এই আওয়াজ আমার কান পর্যন্ত কোনোভাবেই না পৌঁছায়। এছাড়াও যখন আমি আমার ভাই বোন এবং মাকে নামাজ পড়তে দেখতাম, আমার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করত। আমি প্রচণ্ড হিংস্রতা নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতাম। তাদেরকে নামাজরত অবস্থায় দেখে আমার প্রচণ্ড রাগ হতো। নাউজুবিল্লাহ। আমি তাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে শুরু করে দেই। আমার পরিবারের লোকজনও আমার এই পরিবর্তনগুলো খেয়াল করতে শুরু করেন। তারা ভেবেছিলেন যেহেতু আমার বিয়ের সন্নিকটে এবং আমাকে বাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, তাই হয়তো বাড়ি ছাড়ার দুঃখ এবং অন্য দেশে চলে যাওয়ার ভয়ে আমি এরকম অস্থির হয়ে আছি। কিন্তু আমি জানি আমার বিষণ্ণতার আসল কারণ বিয়ে বা নিজের ঘর ছাড়া ছিল না। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি সব সময় সবার সাথে শুধু রাগই দেখাতাম, আর ছোটখাটো বিষয়ে আমি সবার সাথে কথা কাটাকাটি করতাম। এসবের পরে আবার আফসোসও হতো, কিন্তু যখন আমি এসব করতাম তখন আমার মাথায় আমি যে ভুল করছি সেই চিন্তা একবারের জন্য আসতো না। মাঝে মাঝে এমনও হতো আমি ভাই বোনদের সাথে রাগারাগি করে আবার তা ভুলেও যেতাম। তারা অবাক হয়ে বলতো, এই কিছুক্ষণ আগেই আমি তাদের সাথে চরম খারাপ ব্যবহার করে গেলাম আর এখন অস্বীকার করছি। আসলে আমি কি করছি না করছি সেটা মনেই থাকতো না। স্বপ্নের ব্যাপারটা নিজের মতোই চলছিল। কখনো কখনো একদিনের জন্য স্বপ্ন দেখা বন্ধ থাকতো, কিন্তু তার বাইরে প্রায় প্রতিদিনই আমাকে ওই একই জিনিস বারবার দেখতে হতো। আর সেই স্বপ্নগুলোতে আমি মাঝে মধ্যেই অদ্ভুত শিকল পড়া কিছু বিকৃত চেহারার মহিলা, বাচ্চা ও পুরুষকে দেখতে পেতাম। কখনো স্বপ্নে তারা মৃত পশুর রক্ত পান করত, আবার কখনো খুব তৃপ্তি নিয়ে কোনো মৃত মানুষের মাংস খেত। এসব শুনে আপনাদের কেমন লাগছে একবার ভাবুন তো। যদি প্রায় প্রতিদিন এই ধরনের স্বপ্ন আপনাদের দেখতে হয় তাহলে কেমন লাগতে পারে। আমি সহজ ভাষায় আপনাদেরকে একটি কথা বলি, যা হয়তো আমার এইভাবে বলা উচিত হবে না, কিন্তু তবুও এই স্বপ্নগুলোর ভয়াবহতা বোঝানোর জন্য আমাকে এই কথাটি বলতেই হচ্ছে। এই স্বপ্নগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার দুবার আমার বিছানা পর্যন্ত নাপাক হয়ে গিয়েছে। স্বপ্নের ভয়াবহতা বোঝাতেই আমাকে এভাবে বলতে হলো। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
যত দিন যাচ্ছে আমার বিয়ের সময়টাও কাছে চলে আসছে এবং এই স্বপ্নগুলোর আনাগোনাও বেড়ে চলেছে। একদিন আমি মায়ের কাছে গিয়ে বলেই দিলাম আমি কেমন এক অদ্ভুত বিপদে পড়েছি। আমি তাকে শুধু আমার স্বপ্নের কথাই বলেছিলাম। আমার আজান আর কোরআন পাঠে যে সমস্যা হতো তার কিছুই বলিনি। আপনারা একটু কষ্ট করে এই কথাটি মাথায় রাখবেন। আমাদের বাড়ির গলিতেই একজন মহিলা ছিলেন যিনি হালকা পাতলা ঝাড়ফুঁক করতেন। মা আমাকে সন্ধ্যায় তার কাছে নিয়ে গেলেন। তিনি আমার সমস্যা বোঝার জন্য কিছু আমল করলেন। চেক করার পর বললেন আমি কোনো একটা কিছুতে মনে হচ্ছে যেন আটকে গেছি, তবে এটা তেমন কোনো বিপজ্জনক বিষয় নয়। প্রায়ই নাকি কুমারী মেয়েদের সঙ্গে এমন হয়ে থাকে। তিনি আমার মাকে পড়া পানি দেন আর বলেন যত দ্রুত সম্ভব যেন আমার বিয়ে দেন ওনারা, এতে সব সমস্যা নাকি নিজ থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একজন অদক্ষ ডাক্তার যেমন কারো জীবনের বিপদ ডেকে আনেন, ঠিক তেমন একজন অদক্ষ ধর্মগুরু বিপদ ডেকে আনে ইমানের। তিনি ছিলেন অদক্ষ। তিনি আমার মাকে বলেছিলেন দ্রুত আমার বিয়ে দিতে, কিন্তু আমার মা যদি এর পেছনের আসল কারণ জানতেন তাহলে তাড়াতাড়ি বিয়ে দেয়া তো দূরের কথা, এর বদলে বিয়ে একেবারে বাতিলই করে দিতে চাইতেন। এর কারণ যেসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি সেগুলো আমার জীবন প্রায় ধ্বংসই করে দিয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে এলো। আমাদের পুরো পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছিল এবং প্রচুর হইচই করেছিল, আনন্দ করেছিল। এমন কোনো অনুষ্ঠান ছিল না যা আমরা করিনি। অনেক ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠানগুলো একে একে চলছিল আমার খালার ইচ্ছে মতোই। পরের দিনটি ছিল শুক্রবারের দিন আর জুম্মার পরপরই বিয়ের সময় নির্ধারণ করা হলো। কিন্তু জুম্মার নামাজের আগেই আমাদের বাড়িতে যেন কেয়ামত নেমে এলো। আমার খালু অর্থাৎ ফিরোজের বাবা এবং আমার হবু শ্বশুর সেই দিনই জুম্মার নামাজের কিছুক্ষণ আগেই ইন্তেকাল করলেন। খুশিতে পরিপূর্ণ বাড়িটিতে নেমে এলো শোকের ছায়া। আমার মায়ের মনে খালার স্বামীর মৃত্যু শোক তো ছিলই, কিন্তু তার চেয়ে বেশি ভয় ছিল আমাকে নিয়ে। আমার খালা এই বিয়ে ভেঙে দেন কিনা বা পিছিয়ে দেন কিনা সেটা নিয়ে। আবার তিনি এটাও ভাবছিলেন খালার পরিবার আমাকে না আবার অপয়ার ট্যাগ দিয়ে বসেন। আমরা সবাই খুব হতবাক হয়ে গিয়েছিলাম, কেননা আমার খালু যিনি কিনা 50 বছর বয়সী একজন মানুষ হবার পরও ছিলেন বেশ শক্ত সমর্থ এবং পুরোপুরি সুস্থ। গত রাতেও তিনি বিয়ে উপলক্ষে সবার সাথে অনেক আনন্দ করেছেন। কেউ বুঝতেই পারছিল না সকালে তার সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তিনি পরলোক গমন করলেন। পরদিন ছিল খালুর জানাজা। সেদিন থেকে টানা 3 দিন সবাই শোকে কাতর ছিল এবং বিয়ের ব্যাপারে এই 3 দিন কোনো কথাই হয়নি। 3 দিন পরে খালা মাকে বললেন চলো সাদাসিধেভাবেই বাচ্চা দুটোর বিয়ে করিয়ে ফেলি, তারপর আমরা কানাডাতে ফিরে গিয়ে আয়েশা এবং ফিরোজের বিয়ের অনুষ্ঠান করব বড় করে। খালার মুখ থেকে বিয়ের কথা শুনে আমার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং যে বিয়েটা বিশাল আয়োজনের সাথে হওয়ার কথা ছিল সেই বিয়ে মাত্র কয়েকজনের উপস্থিতিতেই সম্পন্ন হয়ে গেল। তারপর খালা আর ফিরোজ কানাডা চলে গেলেন এবং আমি ফিরোজের অপেক্ষায় বসে রইলাম। আমার কানাডার ভিসা আসতে প্রায় 3-4 মাস সময় লেগে গেল। ভিসা চলে আসার পর পরিবারের লোকজন আমাকে এয়ারপোর্টে বিদায় দিতে গেল। কানাডা পৌঁছানোর পর আমি দেখলাম এয়ারপোর্টে ফিরোজের পরিবারের অনেকেই এসেছেন আমাকে নিতে, কিন্তু তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা এখনো খালুর শোক থেকে বের হয়ে আসতে পারেননি। অন্যদিকে আমার খালা আর ফিরোজ আমাকে যে সম্মান আর ভালোবাসা দিলেন সেটা হয়তো আমি আমার নিজের পরিবার থেকেও কখনো পাইনি। কিন্তু তারপর যা ঘটল সেটা আমার এবং আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে আমার সম্পর্কের ফাটল ধরাতে শুরু করলো। এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যা আমাদের দুজনকে একে অপরের প্রতি বিরক্তি ধরিয়ে দিল। একদিন রাতের বেলা আমরা দুজনেই আমাদের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কিছুর আওয়াজে আমাদের চোখ খুলে গেল। আমরা দুজনেই আওয়াজ শুনে হঠাৎ করে বিছানায় উঠে বসলাম এবং দেখলাম আমাদের ঠিক সামনে রাখা টিভিটি অন হয়ে গেছে এবং তাতে একটি ভয়ঙ্কর সিনেমা চলছে। সেই সিনেমায় একজন মেয়ে হৃদয় বিদারক চিৎকার করছে, যা শুনে আমাদের ঘুম ভাঙে। আমরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফিরোজ আমার সাইড টেবিলের দিকে তাকিয়ে দেখলো টিভির রিমোট টেবিলের ওপরে রাখা। সে বলল হয়তো ঘুমন্ত অবস্থায় আমার হাত রিমোটে লেগে টিভি অন হয়ে গেছে। এরপর টিভি অফ করে আমরা আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। 2 মিনিট পার হলো না, টিভি আবার অন হলো। ফিরোজ কিছুটা বিরক্ত হয়ে টিভির রিমোট দিতে বলল।
আমি তাকে রিমোট দিলে সে টিভির সমস্ত ফাংশন রিসেট করে টিভিটা আবার বন্ধ করে দিল। আবার কয়েক সেকেন্ড পরেই টিভি কিভাবে যেন নিজে থেকে অন হয়ে গেল। ফিরোজ আমাকে বলল, মনে হয় টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে। সে আমাকে টিভির মেইন সুইচটা অফ করতে বলল। আমি তার কথা মতো উঠে গিয়ে টিভির সুইচ অফ করে প্লাগটা সকেট থেকে খুলে আবার বিছানায় এসে শুলাম। কিন্তু যা হবার ছিল তাই হলো। প্রায় 10 মিনিট পর আবার টিভি অন হয়ে গেল। ফিরোজ এবার অনেকটা বিরক্তির সঙ্গে বলল, আমি তোমাকে কি বলেছিলাম? টিভির প্লাগটা সকেট থেকে বের করে দিতে বলেছিলাম না? তুমি এই কাজটাও করতে পারলে না। কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি টিভির প্লাগ সকেট থেকে বের করেছি। আমি তাকে বললাম, আমি তো তোমার সামনেই প্লাগটা সকেট থেকে বের করে দিয়েছিলাম। আমার কথা শুনে সে প্লাগের দিকে ইশারা করে দেখতে বলল। প্লাগ তো লাগানোই আছে। সে আমাকে প্রশ্ন করে বসলো, আমি কখন বের করলাম প্লাগ, যার উত্তর আমার কাছে ছিল না। আমি জানি আমি প্লাগ বের করেছি, কিন্তু সেটা আবার কিভাবে সকেটে লেগে গেল আমি জানি না। আমি তাকে আর কিছু বললাম না। এই রাতের বেলা তার সাথে তর্ক করতে চাচ্ছিলাম না, কারণ শ্বশুর বাড়িতে আমি তখনও ছিলাম নতুন। আমি চুপচাপ উঠে তাকে ডাকলাম এবং বললাম, দেখো, আমি তোমার সামনেই আবার সকেট থেকে প্লাগ বের করে দিচ্ছি, তুমি ভালোভাবে খেয়াল করে দেখো। আমি প্লাগ খুলে দিলাম। আশ্চর্যজনকভাবে এরপর টিভি আর অন হলো না। মানে আমার উপরেই দোষটা এসে পড়ল। যদিও ফিরোজ আমাকে এ ব্যাপারে আর কিছু বলেনি, তবু আমার বেশ খারাপ লাগছিল। ওই সপ্তাহেই আমার শাশুড়ি আমাকে আর ফিরোজকে ঘুরতে পাঠিয়ে দিলেন। আমরা দুজন মিলে খুব মজাও করেছি সেই দিনগুলোতে। কিন্তু ওই সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে চলেছিল যার মাধ্যমে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে ছোট করা হচ্ছিল। ছোট ছোট কিছু ঘটনা আপনাদের বলি। যেমন ফিরোজ আমাকে পানি আনতে বলতো। আমি তার কথা মতো পানি নিয়ে টেবিলে রেখে আসতাম। কিছুক্ষণ পর সে আমাকে আবার পানি নিয়ে আসার জন্য ডাকতো। যখন আমি তার কথা শুনে দেখতে যেতাম, তখন দেখতাম টেবিল থেকে পানি গায়েব হয়ে গেছে। মানে গ্লাসটা তো টেবিলেই ছিল, কিন্তু তার ভেতর পানি ছিল না। প্রথমে মনে হয়েছিল হয়তো তারা আমার সঙ্গে মজা করছে, কিন্তু ফিরোজ অনেক সোজা সাপটা আর ভালো মানুষ। সে আমার সঙ্গে কখনোই এ ধরনের বাচ্চাদের মতো মজা করতে পারে বলে আমার মনে হয়নি। আর তাদের আচরণ দেখেও মনে হচ্ছিল তারা মজা করছে না। আমি মাঝে মাঝে রাতে ছাদে বসে কফি খেতাম। ফিরোজ যখনই অফিস থেকে ফিরত, তার কাছে বাড়ির একটা স্পেয়ার চাবি থাকতো। প্রায়ই এমন হতো সে আমাদের ঘরে চলে আসতো এবং আমি আর খালা জানতেও পারতাম না সে এসেছে। এক রাতে আমি ছাদে বসে কফি খেয়ে নিজের ঘরে এলাম। এসে দেখি ঘরটা ভেতর থেকে লক। আমি দরজায় টোকা দিলাম। ভাবলাম হয়তো ফিরোজ কাপড় বদলাচ্ছে। আমি ফিরোজের জন্য কফি আনার কথা ভেবে রান্নাঘরের দিকে ঘুরতে যাব। সাথে সাথেই আমার মনে পড়ে ঘরের ভেতর খাবারের প্লেট রাখা আছে। সেই প্লেট নেয়ার জন্য আমি অপেক্ষা করার কথা ভেবে রুমের দিকে ফিরে আসতেই দেখি রুমের দরজা খোলা। হঠাৎ পেছন থেকে ফিরোজের ডাক শুনে চমকে যাই আর ভয়ে চিৎকার করে তাকিয়ে দেখি সে রান্নাঘরের দিক থেকে আসছে এবং তার হাতে কফির কাপ। আমার চিৎকার শুনে তার হাত থেকে কফির কাপ পড়ে গেল। সে তখন আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়েছিল। তারপর হঠাৎ করে সে যেন কোথায় চলে যেতে লাগলো। আমি তার পেছন পেছন দৌড়ালাম। সে ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আমি সবকিছু ঠিক আছে কিনা দেখতে গেলাম, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর সে বলতে শুরু করলো, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে আগেই বলে গিয়েছিলাম আমি কফি আনতে যাচ্ছি। তুমি তো বিছানায় শুয়েছিলে। তাহলে আমি কফির কাপ নিয়ে এলে তোমার এত চমকে যাবার কি ছিল? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আর তুমি দরজার বাইরেই বা কার জন্য অপেক্ষা করছিলে? আমি তার কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এ কেমন কথা বলছে সে? আমি কিছুই বুঝতে পারলাম না। সে তো রুমের ভেতরে দরজা লক করে রেখেছিল, তাই আমি কোনোভাবেই আশা করিনি সে আমার পেছন দিক থেকে আসবে। তাই আমি তার আওয়াজ শুনে ভয় পেয়ে যাই। কিন্তু কফি তার হাতে দেখে মনে হলো হয়তো খালা তাকে কফি বানিয়ে দিয়েছেন। আর আমি তো রুমে ছিলামই না, আমি তো ছাদে ছিলাম। তাহলে রুমে সে কাকে শুয়ে থাকতে দেখলো? আমরা দুজনেই খালার কাছে গিয়ে এই পুরো ঘটনা বললাম। খালা চিন্তিত হয়ে গেলেন। তিনি আমাদেরকে শান্ত করার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু ভাবছো। এইসব নিয়ে ভেবো না, নিজের রুমে চলে যাও। কিছু লাগলে আমাকে বলবে, আমি নিজে গিয়ে তোমাদেরকে তা দিয়ে আসবো। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি ভেবো না তো। আমরা দুজনেই অবাক হয়ে আমাদের ঘরে চলে গেলাম।
পরের দিন রাতের কথা, রাত 3টায় আমার চোখ খুলল। আমি উঠে ওয়াশরুমে গেলাম। আমার চোখ কেন জানি না বেশ ব্যথা করছিল। আমি চোখে পানি দিতে গেলাম। যখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম এবং আয়নার দিকে তাকালাম, তখন দেখলাম আমার পেছনে আমারই মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা একটু কল্পনা করে দেখুন, আমার পেছনে আমার মতন কেউ একজন দাঁড়িয়ে আছে। কেমন লাগবে এরকম কিছু ঘটলে আপনাদের সাথে? আমি সেদিন চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কারণ এই অবস্থা নেয়ার মতো শক্তি আমার ছিল না। আমি জানি না আমি কয়েক ঘন্টা অচেতন ছিলাম। আমার জ্ঞান ফিরে আসলে দেখলাম আমার পাশে আমার খালা আর ফিরোজ দাঁড়িয়ে আছে। তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমার কি হয়েছে। আমি নাকি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তাদের কথা বুঝতে পারছিলাম। আমি সম্ভবত বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো রুমে এসেছিলাম, যা আমার পরিষ্কার মনে আছে। আর আমি অজ্ঞান হয়েছিলাম আমাদের রুমেই। আমি কিছুটা স্বাভাবিক হয়ে এই ভয়ঙ্কর ঘটনার কথা তাদেরকে বললাম। আমি বুঝতে পারলাম সেদিন রাতে ফিরোজ কাউকে যে বিছানায় শুয়ে থাকার কথা বলেছিল সেটা মিথ্যে নয়। আমি নিজেও তাকে সচক্ষে দেখেছি। সবকিছু এভাবেই চলতে লাগলো। আমরা যে বাড়িতে থাকতাম সেটি ছিল একটা ভাড়া বাসা। কাকতালীয়ভাবে বাড়ির মালিকের স্ত্রী বাংলাদেশী ছিলেন। তারা কানাডাতে অনেকদিন যাবত আছেন। তাদের এখানে অনেকগুলো বাড়ি ছিল যেগুলো তারা ভাড়া দিয়ে রেখেছিলেন। সেই বাড়ির মালিক চাচা চাচি খুবই ভালো প্রকৃতির মানুষ ছিলেন। চাচি তো প্রায় সময়ই খালার সাথে দেখা করতে আসতেন। একদিন চাচি আমাদের বাসায় এলেন এবং আমাদের সাথে তার দেখা হলো। আমার সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন। এর কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। তাই তিনি আমাকে বললেন, আমি তোমাকে আজ থেকে আমার মেয়ে করে নিলাম। তিনি আমাকে সালাম দিলেন এবং যাবার আগে তিনি আমার হাতে $500 একটি নোট ধরিয়ে দিলেন। সেটা দেখে আমি অনেক বেশি অবাক হলাম, কারণ তখনকার সময়ে $500 অনেক টাকা। আমি তাকে অনেক মানা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, মেয়ে কি কখনো মাকে মানা করে? আমি আর এই কথার পর কিছুই বলতে পারলাম না। সেদিন থেকে তাদের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি আবার বাসায় এলেন, আর এই কয়েকদিন আমাদের সাথে যা যা ঘটেছে তা খালা তাকে জানালেন। খালার কথা শুনে চাচি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, আমি দেখি এই সমস্যার সমাধান করতে পারি কিনা। এক রাতে যখন আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম, তখন আমাদের জানালার পেছনের মাঠে ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ কোনো একটি আওয়াজে আমার চোখ খুলে গেল। মনে হলো যেন জানালার বাইরে কোনো একটা মেয়ে গান গাইছে। আমি আমার স্বামীকে ডাকলাম এবং বললাম, শোনো তো, দেখো তো বাইরে কোনো আওয়াজ হচ্ছে। তারপর আমরা দুজন মিলে খুব মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনতে লাগলাম। আওয়াজের তীব্রতা ধীরে ধীরে বাড়ছিল। আওয়াজটা একটা যুবতী মেয়ের মনে হচ্ছিল। মনে হচ্ছিল সে খুব আনন্দে গুনগুন করছে। আমার স্বামীর একটি স্বভাব ছিল, যখন এ ধরনের কিছু ঘটতে শুরু করত তিনি টিভিতে সূরা লাগিয়ে দিতেন। কিন্তু সূরা লাগানোর সাথে সাথেই আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যেত এবং আমি ঘর থেকে বের হয়ে যেতাম। মাঝে মাঝে নিজেকে দোষারোপ করতাম এই ভেবে যে আল্লাহর কালাম থেকেও কি মানুষ কষ্ট পেতে পারে। কিন্তু ভাই, আমার কষ্ট হতো। আর যখন কষ্ট হতো মনে হতো কেউ আমার শরীরে ড্রিল মেশিন চালিয়ে দিয়েছে। সেদিনও আমার স্বামী ফিরোজ সূরা চালিয়ে দিল। আর আজব ব্যাপার হচ্ছে, সূরা চালানোর কিছুক্ষণের মধ্যেই গানের আওয়াজ থেমে গেল। পরের দিন দুপুরে চাচি আবার এলেন। তিনি জানালেন পরিচিত এক পীর সাহেবকে তিনি ফোন করেছেন। বাসায় এসে তিনি আমাকে সেই পীর সাহেবের সাথে ফোনে কথাও বলিয়ে দিলেন। পীর সাহেব আমাকে বললেন, মা, তুমি বিয়েটা করে খুব বড় ভুল করেছো। তোমার সঙ্গে তোমার জন্মের সময় থেকে এই শয়তান এবং জিনদের একটি গোত্র জুড়ে আছে। আমি এখনো আমার শিক্ষা থেকে এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, এদের তোমার পেছনে থাকার আসল কারণটা কি। আর এদের জন্যই তোমার আজান আর কোরআন শুনতে কষ্ট হয়। প্রথমে আমি ভেবেছিলাম এই পীর সাহেব হয়তো টাকার ধান্দা করার জন্য আমার পেছনে শয়তানি কিছু আছে বলে গল্প বানাচ্ছেন। কিন্তু যে সময় উনি আমাকে বললেন আমার কোরআন শুনতে এবং আজান শুনতে সমস্যা হয়, তখন আমার চোখে পানি চলে এলো। কারণ এই কথা আমি আজ অবধি নিজের মায়ের সাথেও শেয়ার করিনি। তাহলে পীর সাহেব কিভাবে জানলেন? আমি বুঝতে পারলাম আমার ওনার প্রতি যে ধারণা ছিল তা সম্পূর্ণ ভুল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এর সমাধান কি। তখন উনি বললেন উনি চেষ্টা করবেন, কিন্তু ওয়াদা করতে পারছেন না। 2-4টা জিন হলে মানুষ কষ্ট হলেও মেনে নিতে পারে, কিন্তু এখানে তো হাজার হাজার জিন আমার পেছনে লেগে আছে, আর তাদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। পীর সাহেব বললেন তিনি জানার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আমার কপালে কি আছে আর এদের আমার সাথে থাকার কারণ কি।
আমি থেকে থেকে কান্না করতে শুরু করলাম। তখন বাড়িওয়ালি চাচি আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা বের হবে। কিন্তু আমি অনুভব করছিলাম যখন থেকে খালা এবং ফিরোজ আমার সাথে জিন আছে এ ব্যাপারে জানতে পারলেন, তখন থেকে আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা ঠিকমতো আমার সাথে কথা বলতেন না। এর কিছুদিন পর পীর সাহেব আবার আমার চিকিৎসা শুরু করলেন। আমাদের ঘরের অবস্থা হুট করেই আরও খারাপ হয়ে গেল। প্রথমে আমার খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেলেন এবং তার হাঁটু ভেঙে গেল। তার ভাষ্যমতে তাকে কেউ খুব জোরে ধাক্কা দিয়েছিল, যার ফলে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। তারপর সেই ঘটনাটি ঘটল যা আমাদের সম্পর্কের মধ্যে দীর্ঘ ফাটল ধরিয়ে দিল। ফিরোজের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় তার সাথে তার বন্ধুও ছিল। এটা ছিল খুবই মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট। তাদের পুরো গাড়ি ভেঙে চুরে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। তারা দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তাদের কারোরই কোনো গুরুতর আঘাত লাগেনি। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যখন তাদের জ্ঞান ফিরল, আমি খেয়াল করলাম ফিরোজ একদমই ভেঙে পড়েছে। গাড়ির স্টিয়ারিং ঘুরে গিয়ে তার হাতে আঘাত করেছিল। তার হাতের অবস্থা তেমন ভালো ছিল না। সে ভাবছিল যদি সে আমাকে তালাক দেয় তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এমনিতেই সে আগে আমার জন্য নিজের বাবাকে হারিয়েছে, এটাই তাদের ধারণা। বাবার মৃত্যুর জন্য ফিরোজ আমাকে দায়ী করল। ছেলের অ্যাক্সিডেন্টের পর থেকে খালাও একদম চুপ হয়ে গেলেন। তিনি মাকে ফোন করে বললেন, বোন, তোমার মেয়েকে ফিরিয়ে নাও। আমরা ওকে আমাদের জীবনে চাই না। আমি কিছুদিনের মধ্যেই তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। আমাদের তোমার মেয়ের সাথে থাকা সম্ভব না। খালা যখন আম্মুর সাথে ফোনে এই কথাগুলি বলছিলেন, তখন পেছনে বাড়িওয়ালি চাচি ও চাচা দাঁড়িয়েছিলেন। যখন তারা এসব শুনলেন, তখন তারা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। চাচা এবং চাচি আমাকে বোঝালেন এই মুহূর্তে তারা সবাই অনেক শোকের মধ্যে ডুবে আছে। আমি কয়েকটা দিন যেন তাদের সঙ্গেই থাকি। আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। চাচি আবার সেই পীর সাহেবের সাথে যোগাযোগ করলেন। পীর সাহেব বললেন তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু এতগুলো জিনকে আমার কাছ থেকে সরাতে পারবেন কিনা তা তিনি জানেন না। তাদের হারাতে পারবেন কিনা তাও তিনি জানেন না, কারণ তাদের সংখ্যা অনেক। তবে তাদের সাথে কথা বলার পর তিনি জানতে পেরেছেন এই জিনেরা কোথাও আমার বিয়ে হতে দেবে না। শুধু এই সম্পর্কই নয়, তারা আসলে চায় না আমার কখনো বিয়ে হোক। চাচি তার পীর সাহেবকে এর পেছনের কারণ জিজ্ঞেস করলেন। আমার বিয়েতে জিনদের কি সমস্যা তা জানতে চাইলেন। তখন পীর সাহেব বললেন, আমি জানি না। তিনি তাদেরকে এই প্রশ্নটা করেননি এমন না, কিন্তু তারা এর উত্তর দেয়নি। যতটুকু কথা পীর সাহেবকে বলেছে তিনি সেটাই আমাদের জানাচ্ছেন। এর বেশি কিছুই তিনি জানেন না। যতক্ষণ পর্যন্ত বিয়ে না করি ততক্ষণ আমি ভালো থাকবো, অন্যথায় না। চাচা চাচি বললেন আমি যেন এখন আর কিছুদিন তাদের বাড়িতেই থাকি। 1 মাস থাকার পর আমি চাচা চাচিকে বললাম আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তখন চাচা বললেন, তুমি চিন্তা করো না, আমি ফিরোজের কাম ধরে বলবো সে যেন তোমাকে এসে নিয়ে যায়। আসলে বাড়িওয়ালা চাচা জিন ঘটিত ব্যাপারগুলো নিয়ে তেমন বিশ্বাসী ছিলেন না, তাই তিনি মনে করেছিলেন আমাদের মাঝে হয়তো কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মাঝখানে একটু মধ্যস্থতা করলেই সব ঠিক হয়ে যাবে। চাচা পরদিন ফিরোজকে নিজের অফিসে ডেকে বললেন, ফিরোজ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও এবং পুরুষ মানুষের মতো আচরণ করো। খারাপ সময় স্ত্রীর সাথে এভাবে ছাড়াছাড়ি করাটা মোটেও ভালো দেখায় না। চাচা কানাডাতে বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই ফিরোজ আর তাকে না করতে পারলেন না। ফিরোজ বলল সে তার মায়ের সাথে আলোচনা করে চাচাকে জানাবে, কিন্তু আমার বিবাহিত জীবন ঠিক করতে গিয়ে চাচার বড় ক্ষতি হয়ে গেল। তাদের অনেকগুলো পশুর খামার ছিল। পরের দিন থেকেই তাদের খামারের সব পশুগুলো কোনো কারণ ছাড়াই একে একে মারা যেতে শুরু করলো। প্রায় প্রতিদিনই 2-3টা করে গরু মারা যাচ্ছিল। চাচা এই হঠাৎ বিপত্তিতে খুবই ভেঙে পড়লেন। তিনি চাচিকে বললেন তিনি কিছুতেই বুঝতে পারছেন না কেন প্রতিদিন অকারণেই পশুগুলো মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর চাচা এবং চাচি পীর সাহেবের সাথে আবার যোগাযোগ করলেন। তিনি নিজ থেকেই বললেন আমার বিবাহিত জীবন ঠিক করার ব্যাপারে যে ব্যক্তি কোনো সাহায্য সহযোগিতা করবে তার বড় ধরনের ক্ষতি নিশ্চিত। এরপর আমার ডিভোর্স হয় ফিরোজের সাথে। আমি চাচা চাচির সহযোগিতায় কানাডাতে স্থায়ী হয়ে গিয়েছিলাম। দেশে ফেরার বদলে আমি সেখানেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। চাচা এবং চাচি মানা করলেও আমি সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিলাম। সেখানে আমি অনেক ধরনের কাজ করেছি, কখনো সুপার শপে, আবার কখনো রেস্টুরেন্টে। এর পাশাপাশি আমি উচ্চশিক্ষার জন্য পড়াশোনাও করেছি।
এই ঘটনার প্রায় 11 বছর পার হয়ে গেছে। আমি আজও কানাডাতেই আছি এবং একটি স্থানীয় স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি। বাংলাদেশেও আমার আর যাওয়া হয়নি। আত্মীয় এবং ভাই বোনেরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত, তাই আর দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ভাবি না। বাবা মায়ের ইন্তেকালের সময় শেষবার দেশে গিয়েছিলাম, এরপর দেশে যাওয়া হয়নি। এখন আমার পরিবার বলতে শুধু সেই চাচা এবং চাচি। যখনই নিজের কারো সাথে দেখা করতে মন চায় তখনই সেখানে চলে যাই। অন্যদিকে বিয়ের ব্যাপারে ভয় আমার মধ্যে এত বেশি বেড়ে গিয়েছে, যার ফলে আমি কখনোই দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়ার সত্য ঘটনা। সবার জীবনের ঘটনা মীমাংসিত হবে তা জরুরি নয়। আমার মতো কিছু কিছু মানুষের জীবনের ঘটনা অমীমাংসিতই থেকে যায়। ওর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একেবারে খেয়ে ফেলল। এটা দেখে আম্মু ভীষণ ভয় পেয়ে যায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। ও বলে রাখি, আমি ছোট হওয়ায় আমি, আম্মু আর আব্বু এক রুমে থাকি। আমার নিজের বোন আর মামাতো বোন আলাদা রুমে থাকে। আমার নিজের আপু আমার থেকে 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপুও বড় না। 2টা আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলে সম্বোধন করলাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করে চিৎকার করে ওঠে। ওর শব্দে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা সবাই আপুর রুমে যাওয়ার জন্য ছুটে আসি এবং যেটা দেখি সেটা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় বসিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছে, কিন্তু অবাক করা বিষয়, আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টা করে তারপরে সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কোনো কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিন ভর করান। তারপর তাকে সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি? কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম প্রশ্ন করেন, থাকেন কই আপনি? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম সাহেব বলে, মিষ্টি খাওয়া হলে বলবেন তো কিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ, তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর। তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেন। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যেই 2 কেজি মিষ্টি খেয়ে ফেলে। আমরা রীতিমতো অবাক হয়ে যাই, কিভাবে সম্ভব? তারপর ইমাম সাহেব প্রশ্ন শুরু করেন, কোথা থেকে এসেছেন আপনি? কিছুদিন আগে এই মেয়ে আমার সামনে দিয়ে চুল ছেড়ে আসছিল। আমি রাস্তার পাশে তাল গাছে থাকি। বুঝতে পেরেছেন কোন তাল গাছ? এইটা আমার খালার বাড়ির পাশের ওই তাল গাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছেন আপনি? উত্তরে বড় আপু আবারও ভারী কণ্ঠে বলে, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, তাই ওর সাথে এসেছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে তাকে দাঁড়ানো যায়, কিন্তু জিন রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জিনটা আরো 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বুও রাজি হয়ে যায়। তারপর জিনটি বাসার পাশের আম গাছের বড় একটা ডাল ভেঙে চলে যায়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো। কিছুদিন পর বড় আপু আম্মুকে বলে, ফুফি, আমি না স্বপ্নে নামাজ শিখছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি। তারপর থেকে রেগুলার বড় আপুর শরীরে সেই জিন ভর করত। সবাই এই বিষয়টির সাথে ইউজড হয়ে যায়, কিন্তু তার অত্যাচার বাড়তেই থাকে। আগের ঘটনার 1 মাস পর বড় আপু আম্মুকে বলে, ফুফি, ক্ষুধা লেগেছে। আম্মু ওর জন্য নাস্তা বানাতে আসে। এসে দেখে বড় আপু ঘুমিয়ে পড়েছে। তাই আমার আম্মু বড় আপুকে ডাকে নাই। প্রায় 1 ঘন্টা পর বড় আপু ঘুম থেকে ওঠে। আম্মু আপুকে খেতে বললে আপু বলে, আমি তো খেয়েছি। তখন আম্মু ভীষণ অবাক হয়ে যায়। আম্মু বলে, কখন খেলি? বড় আপু তখন সব বলতে শুরু করে।
আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার সামনে আসে। প্রত্যেক দিন যে ছেলেটা আমাকে কোরআন শরীফ শেখাতো, ওই ছেলেটা আর মেয়েটা নাকি তার বোন। সে আমাকে নিতে এসেছিল। তাদের শহরে কার যেন বিয়ে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তারা উঠতে পারে। আমি পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পার করে এক অচেনা জায়গায় গিয়েছি। সেখানে অনেক লোকজন, সবাই আনন্দ করছে, খাচ্ছে। তারপর ওই ছেলেই আমাকে খাইয়ে দিল। আমি অনেক খেয়েছি। তারপরও একজন কেন জানি বলল, তোমরা তো কম খাও। কথাটা আমাকে ভাবিয়ে তোলে। আম্মু বলে, তুই স্বপ্ন দেখেছিস? বড় আপু বলে, তাই হবে। আম্মু ঘটনাটি আব্বুর সাথে শেয়ার করে। আব্বু তখন বড় কবিরাজটাকে, তাকে পুরো ঘটনা বললে তিনি বলেন বড় আপুকে জিনে ধরেছে, আর ওই জিন আপুকে ওদের দেশে নিয়ে যায়। তিনি কিছু পানি পড়া আর তেল পড়া দিয়ে যান, কিন্তু কোনো ইমপ্রুভ করে না। তারপর ওই কবিরাজকে আবার ডাকা হয়। ওই জিনকে হাজির করেন তিনি এবং তাকে বড় আপুকে ছেড়ে দিতে বলেন, কিন্তু সে রাজি হয় না। এমন সময় আমার মামা জিনকে উদ্দেশ্য করে বলে, এগুলো নাটক, আমার সঙ্গে চলবে না। তখন জিনটি ক্ষিপ্ত হয়ে মামাকে উদ্দেশ্য করে বলে, তুই আজকে রাত্রে 1টার সময় শুধু চোখটা খুলে রাখিস। মামা বলে, আচ্ছা। তারপর জিনটি কবিরাজকে উদ্দেশ্য করে বলেন, হুজুর, আপনি আমাকে তাড়াতে পারবেন না, আমি এই মেয়েকে দেখে ছাড়বই, বলে চলে যায়। মামা সেই রাতে অনেকে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না। চোখ বন্ধ রাখেন ঠিকই, কিন্তু রাত 1টার সময় মামার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন সাদা পোশাক পরা একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, উচ্চতা রুমের ছাদ পর্যন্ত। মামা ভীষণ ভয় পেয়ে যান। ঠিক তখনই গরম বাতাসের সাথে তিনি শুনতে পান, কি আর নাটক দেখবি? মামার মুখে 15 বছর পূর্ণ হলো। মা বাবার একমাত্র মেয়ে আমি। বর্তমানে কানাডায় আছি। দেশের বাড়ি নাটোরের গুরুদাসপুর। পছন্দের ছেলেকে বিয়ে করেছি। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী, তাই বিয়ের পরে সংসার সূত্রে দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে। আমার হাজবেন্ড সহ আমরা সবাই বিদেশেই থাকি। বলে রাখা ভালো, আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি এবং বিয়ে করেছিলাম কারণ আমি ছিলাম মুসলিম এবং আমার হাজবেন্ড ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আমাদের বিয়ে আমাদের পরিবার থেকে কেউ মেনে নেয়নি। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে তারা আমাকে বোঝেনি। কোনো এক রাতে আমি ঘুমিয়ে আছি, বাসায় কেউ নেই। আমার শাশুড়ির কোনো এক কলিগের বার্থডে পার্টিতে গেছে সবাই। আমার শরীরটা হালকা খারাপ হওয়ার কারণে আমি যাইনি অন্যদের সাথে। আমি স্বপ্নে দেখছি কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে এক ভয়ঙ্কর গলায় বলছে। কি ভাষাগুলো ছিল ঠিক এমন আমি বুঝতে পারিনি। অনেকটা গা মুজ এরকম টাইপের কি বিজাতীয় ভাষা, যেটাকে আসলে কোনো ভাষায় রূপায়িত করা যায় না। যেসব ভাষা আমার কাছে কোনো মানে নেই এবং এটি কোন দেশি ভাষা সেটিও আমি বুঝতে পারছি না। ঠিক তারপরেই আমি শুনতে পাই আবারও কে জানি আমার বাম পাশে এসে কর্কশ গলায় কি যেন বলছে এবং তারপরে বলছে, যাব, নিয়ে যাব, তোকে ফল ভোগ করতেই হবে। এবং সে বলছে যে ফুল জন্মানোর আছে, ওইটা আমাদের নামে লিখে দিয়েছে, পারলে ঠেকাস। এর মধ্যে কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার শাশুড়ি। উনি বাসার ভেতরে ঢুকতে ঢুকতে আমাকে বলেন, কিছু বলছিলে? বললে তো বলবে তুমি আমার কথা বোঝোনি। আমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করতে যাব, এর মধ্যে আবারও বেল বেজে ওঠে। গেট খুলে দেখি লয়াল এসেছে। ও বলতে ভুলে গেছি, লয়াল আমার হাজবেন্ড। বেশ সুখেই আমার দিন কাটছিল, সবকিছু ভালোই চলছিল। সুখ দুঃখ এসব মিলিয়েই তো মানুষের জীবন। লয়াল বাসায় ঢোকার পরে আমি তাকে পানি দিই এবং বলি ফ্রেশ হয়ে নাও। এসব কিছুর পরে আমরা রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। স্বপ্নে কি শুনছি আমার শাশুড়ি বলল সে আর কিছুই মনে করতে পারছি না। তারপর কোনো একদিন ভর দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি এবং আমি সেম আবারও একই স্বপ্ন দেখি এবং শুনতে পাই একই ধরনের কথা। আমি দেখি যে কে যেন আমার কান কামড়ে খাচ্ছে। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি। এসবের মাঝে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি আমার কান দিয়ে রক্ত ঝরছে। তখন আমি দেখি আমার জানলা দিয়ে কে যেন উকি দিচ্ছে।
আমি উঠে জানালার কাছে যেতেই সে দৌড়ে পালালো। আমি উঠে আমার স্বামী বাসায় আছে কিনা আমি দেখতে যাই এবং দেখি যে সে আছে এবং তাকে সবকিছু খুলে বলি। সে বলে এই সব কিছুই না, তোমার মনের ভুল। এবং আমি যখন তাকে চরমভাবে বলি আমার কানে দিয়ে রক্ত ঝরছে সেই কথা, সেখানে ক্ষত দেখাই, তখন সে বলে, আরে ধুর, এসব আমাকে বলো না তো, আমার কিছু ভালো লাগে না। এমনিতেই অফিসের চাপ, তারপরে বাসায় এসে খ্যানখ্যানানি। আমি আর কিছু বলি না। আমাদের সংসারের মধ্যে আসলে হরহামেশা এমন চলছিল। আমার স্বামী মানে লয়াল আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আমাকে কেয়ার করতো না, কিছু বললেই এমন করতো। সুখে ছিলাম, তবে বিয়ের 2 বছর পরে এমন অবস্থা। আমি অনেক অবাক মানুষটাকে দেখে, কথায় কথায় গায়ে হাত তুলতো। এখন আপনারা বলতে পারেন এই সব কথা আমি আমার শাশুড়িকে এইসব কথা কেন বলিনি। আসলে আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করতো না। আমি একজন ভিন্ন ধর্মের। সে বলতো আমি তার ছেলেকে বিপথে নিয়ে গিয়েছি টাকার লোভ দেখিয়ে। আমি আছি আমার রুমে, লয়াল কাজ করছে তার কাজের ঘরে। হঠাৎ ঘুম ভাঙতে দেখি আমার পাশে ভয়ঙ্কর পুতুল শুয়ে আছে। পুতুলের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। সেই পুতুলের চোখের আগুনের আলোতে আমার অন্ধকার রুম আলোকিত হয়ে গেছে। আমি চিৎকার করি সেটাকে দেখে এবং আমি দেখি পুতুলটা আমার গলা টিপে ধরতে আসছে। আমি চিৎকার করছি, লয়াল লয়াল, মম মম, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। তারপরে লয়াল আসে এবং কি হয়েছে আমি তাকে বলি এবং সে বলে পুতুল। সে রুমে লাইট জ্বালায় এবং দেখে সবকিছু স্বাভাবিক। পরে লয়াল আমাকে এসব কিছুর জন্য আবারও মারে এবং বলে, মাঝরাতে ফাজলামি করছো নাকি? আমার সাথে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে। আমি খেতেও পারতাম না, ঘুমাতেও পারতাম না। এদিক দিয়ে আমার শাশুড়ি প্রতিদিন আমাকে কথা শোনাতো, আমার বাচ্চা হয় না, আমি কুফা, যিশু আমাকে এইসব শাস্তি দিচ্ছে আমার পাপের জন্য। আমি যিশুর উপাসনা করি না। আমি আজ পর্যন্ত মা ডাক শুনতে পাইনি। আমি 3 বার মেয়ে সন্তান জন্ম দিয়েছি, কিন্তু মৃত। আমার শাশুড়ি আমাকে বলতো, ছেলে সন্তান জন্ম দিতে পারো না, মেয়ে সন্তান জন্ম দাও বলেই তো বারবার মৃত হয়। আমি আজ পর্যন্ত লয়ালকে বাবা ডাক শোনাতে পারি নাই বলে ওর আর আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি প্রায় সেই পুতুলটাকে দেখি এবং অনেক ভয় পাই। আমার শাশুড়ি আমাকে পাগল বলে। আমি আমার স্বামীকে বলি ডিভোর্স দিয়ে দিতে। আমার মা আমার সাথে কথা বলতো না। আমি একদিন আমার মাকে ফোন দেই এবং শুরু থেকে সব ঘটনা খুলে বলি। আমার মা বলে ভালো একজন হুজুরের কাছে যেতে, কিন্তু আমি কোথাও কোনো হুজুর পাই না বলে আমি একটা চার্চে একটা ফাদারের শরণাপন্ন হই এবং ওনাকে গিয়ে সব বলি। ফাদার আমাদের বাসায় আসতে চায় আমার সব কথা শুনে, এবং আমি কোনোদিন সুযোগ বুঝে, বাসায় কেউ ছিল না, ফাদারকে বাসায় নিয়ে আসি। ফাদার আমাদের বাসায় আসার পরে উনি আমার বিছানা থেকে 17টা তাবিজ বের করে এবং আমাকে একটা নাম না জানা ফল খাওয়ান তিনি। সেই ফল খাওয়ার পরে আমি বমি করি এবং আমার ভেতর থেকে বমির সাথে ছোট 3 ইঞ্চি পুতুল বের হয়। তারপরে উনি আমাকে পানি পান করান এবং তিনি যেটা বলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি নাকি আমাকে ডেভিলের সাহায্যে ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে আমার ছেলে বাচ্চা না হয় এবং আমার বাচ্চা হলেও সেগুলো যেন মৃত হয়। পরবর্তীতে যে আমি এগুলো স্বামীকে বলি, সে বিশ্বাস করে না এবং সে বলে আমি তার মাকে খারাপ প্রমাণ করার জন্য এগুলো বলছি। ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি। এখনো আমার চিকিৎসা চলছে ফাদারের কাছে। রোজকার মতো খাওয়ার পর আমি শুয়ে পড়ি আর ভাইয়া ফোন দেখছে। হঠাৎ আমার পাটা গিয়ে ভাইয়ের কোমরে লাগে। তখনই শুরু হয়। ভাই আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার পা লাগিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলে সে আমার গলা চেপে ধরে, এত জোরে ধরে যে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। দেখি ভাইয়া অনেক বড় একটা জিহ্বা বের করে আছে আমার দিকে। সেটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তখনও আমাকে বলছে, তোর এত বড় সাহস হয় কিভাবে? আমি আর দেরি না করে আম্মুকে ডাকি। আম্মু ঘরে এসে দেখে আমাদের ঘরে যে সব জিনিস ছিল অর্ধেক ভাঙা। আম্মু আমাকে বলে, তোরা কি করছিস? তখন ভাইয়া বলে, ও না, আমি করছি। কিন্তু কেন? আমার রক্ত লাগবে। আমি তো শোনার পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমার রুমে অনেক মানুষ, ভাইয়াকে ধরে রেখেছে তারা। তারপর আমার বাসাতে একজন লোক ছিল যে হয়তো কিছু জানে, যাকে আমাদের রুমে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ পর আমার ভাই, সে আমাদের কিছু না জানিয়ে চলে যায়। কবিরাজি শুধু একটা কথা বলে,
একে বাঁচানো সম্ভব নয়। তারপরে আমরা ভাইয়াকে নিয়ে বাড়িতে আসব, কিন্তু কোনো গাড়িতে আমাদের নিয়ে আসতে চায় না। অনেক কষ্টের পর ডাবল ভাড়া দিয়ে একটা গাড়ি পাওয়া যায়। ততক্ষণে ভাইয়ার অবস্থা শেষ এবং আমার ভাইয়া এবং আমরা সবাই গাড়িতে উঠে বসি। বসার কিছুক্ষণ পর ড্রাইভার আসে। ভাইয়া ড্রাইভারকে কাছে ডেকে বলল, এই ড্রাইভার, গাড়ি চালাতে পারো তো? মাঝে একটি কথা ভাইয়ার সাথে বলল এবং সেটা গলাটা কেমন যেন একটু পরিবর্তিত, কেমন জানি ভারী গলা। গোটা রাস্তায় একটা কথাও বলেনি ভাইয়া, শুধুমাত্র একটি কথা বলেছিল, সেটি হচ্ছে যে একটি ছেলের জন্য গাড়ির সবাই বিপদে পড়বি। এদিকে আমার নানু একজন ফকিরের বাড়িতে যায়। আমরা রাস্তায় কি করছি, একটু পর আমাদের সব কথা সে ফোনে বলে। আমি কিছু বুঝতে পারছি না এসব কি। ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখি যে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করে বসে। 3 জন লোকের মাথা ফেটে যায় আর ড্রাইভার গাড়ি থেকে নেমে ভয় পেয়ে চলে যায়। বাচ্চা আর মহিলা সবাই কই, সবাই খোঁজে। তখন ভাইয়া বলে, এই তুই কি খুঁজছিস বল, ওরা কেউ মানুষ না, শুধু একটা ছায়া, ছায়া ছিল, ছায়া। তারপর আমরা বাড়িতে আসি। আসার কিছুক্ষণ পর একজন কবিরাজ আসেন। কবিরাজ দেখে বলেন, আমি এই কাজ করতে পারবো না। এরপরে আমরা অনেকবার বলার পরে সে বলে যে এটা কোনো সাধারণ জিন নয়, এটা হচ্ছে শ্মশানের জিন, আমি এই কাজ করতে পারবো না। তার কিছুক্ষণ পর কবিরাজ আসেন। উনি দেখার পর বলেন, আমি সাময়িক সময়ের জন্য পারবো। তারপর উনি চলে যান। আমরা আরেকজনকে নিয়ে আসি। তাকে দেখে ভাই বলে, তোরা কেউ পারবি না। এদিকে 21 দিন পার হয়ে যায়। এর মাঝখানে 23 ঘন্টায় 11 জন লোক লাগে ভাইয়াকে ধরে রাখার জন্য। সবাই তো সব সময় পাশে থাকে না, কিন্তু আমি 24 ঘন্টা সাথে থাকি। সে আর আমি একদিন ঘুমিয়ে আছি। দেখি ঘুমের মাঝে আমার বড় ভাই একটা নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। দূর থেকে একটা বাঁশির ভয়ানক সুর বেজে আসছে, সাথে 3 জন লোক। দেখতে অনেকটা, 2 জন সাদা দাড়ি আর জুব্বা পরা, আর একজন এত কালো, পৃথিবীতে এত কালো কিছু হয় না। আমরা পানিতে দাঁড়িয়েছিলাম। তারা 3 জন আমাদের খুব কাছে এসে দাঁড়িয়ে থাকে। বলে, আজকে কাকে খাবো বল। আমি কিছু বলার আগেই ভাই বলে, আমাকে খাও, ওকে যেতে দাও। ওরা তাই করে। আমার সামনে ওরা 3 জন ভাইয়ার ঘাড়ে কামড় দেয়। ভাইয়া এত কান্নাকাটি করছে আর ওদের বলছে ছেড়ে দাও। আমার সামনে ওরা ভাইয়াকে খেয়ে ফেলে। আমি কিছু করতে পারলাম না। তারপর ওই কালো লোকটা বলে এবার সে নাকি আমাকে খাবে। তখনই ফজরের আজান দেয়। আমরা কোথায় যেন হারিয়ে যাই। আমি ঘুম থেকে উঠে দেখি ভাই আমার পাশে নেই। আমি সবাইকে ডেকে বললাম, ভাই কই? বাড়িটা ছিল পশ্চিমে, সদর পশ্চিম দিকে, আর পূর্ব দিকে হলো মাঠ, আর পূর্ব দিকে বাড়ির পিছনে, অনেক পিছনে কবরস্থান। কবরস্থানের পাশে একটা কুল গাছ ছিল। তো আমার ওই বাড়ির পিছনে আমাকে প্রস্রাব করাতে নিয়ে গেছে। তো আমি প্রস্রাব করছি, আর আমার আম্মা ওই পূর্ব দিকে তাকিয়ে দেখে যে কুয়াশার ভিতর থেকে একটা সাদা কাপড় পরা মহিলা, ঘোমটা মুড়ি দেয়া, আমাদের দিকে হেঁটে আসছে। আর আমার দিকে আমার আম্মা দেখছে। দেখার পরে আমার আম্মা যে আমার হাতটা ধরছে। আমার আম্মা যখন হাতটা ধরছে তখন অলরেডি আমার পাশেই চলে আসছে, আমাদের পাশেই চলে আসছে। তো পাশে আসার পরে আমার আম্মারে বলছে যে তোর ছেলে আমাকে দিয়ে দে। অনেকদিন ধরে আমি ওকে নিয়ে যাবো, কিন্তু আমি সুযোগ করতে পারি না, কিন্তু আজ সুযোগ পেয়েছি। আজ তো ছেলে আমারে দিয়ে যাওয়াই লাগবে। তো এভাবে বলছে আর আমার দিকে হাত বাড়াচ্ছে আর কি। তো এমন সময় আর কি আমার আম্মা চিল্লাই উঠছে, চিৎকার দিয়ে উঠছে। তখন বাড়ির ভিতর থেকে আমার নানা, আমার আব্বাও ছিল নানার বাড়িতে, সবাই বেরিয়ে আসছে। এসে দেখে এমন দৃশ্য আর কি। তো আমার আব্বা বা আমার আম্মা যখন, আমার আব্বা বা আমার নানা যখন আসছে, তখন আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপরে আর কি আমার ওই খালুরে ডাকা হলো। খালু এসে ঝাড়ফুঁক করে সেখান থেকে সুস্থ। কিন্তু ভাই, ঘটনা এখানেই শেষ নয়। আমি যখন ছোটবেলায় হাঁটতাম, তখন আমার পিছু পিছু আমি যেন বুঝতে পারতাম কেউ আমার পিছু পিছু হাঁটছে, কিন্তু তো এমন অবস্থায় আমার সেম ওই রাত্রে ওইভাবেই ধরছি।
ধরার পরে ভাই আমি সে রাত্রে কোনোভাবে আমার ডান পাটা মানে আমি ডান পাটা দেখলাম যে আমার ডান পাটা আমি নাড়াতে পারছি, শরীরের আর কোনো অঙ্গ আমি নাড়াতে পারছি না। তো আমার বুকের উপরে শুয়ে আছে এরকম দুই হাতের মতো একটা অবয়ব, কালো মেঘের মতো আর কি। কালো কি কালো, সে কালোর কথা আমি বলতে পারবো না। তো আমি আমার এই ডান পাটা দিয়ে মানে লাথি মারছি ওর গায়ে, তা মানে লাথি খেয়ে ও দেয়ালের গায়ে যে ঠাস করে শব্দ হয়েছে। তো আমি উঠে গেছি, উঠে যেয়ে আমার কাছে টর্চ থাকতো ভাই, আর আমাদের ওই সময় আমাদের গ্রামে কখনো মানে কোনো বিদ্যুৎ পৌঁছায় নাই। আমি টর্চ মারছি, মারার পরে দেখলাম যে কিছুই না। তো আমার প্রস্রাব লাগছে, তো আমি প্রস্রাব করবো বলে দরজাটা খুলছি। ভাই আমি বলে রাখি, সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের রাত, আর সেটা আষাঢ় মাস, পরিষ্কার আকাশ। তো আমি দরজাটা খুলছি, এমতো অবস্থায় মানে আমার দরজাটা যখন আমি খুলছি মানে কালো একটা কুকুর। তো কুকুর আমাদের বাংলাদেশের কুকুর কেমন, কতটা বড় বা কি কেমন সেটা তো সবাই জানে। তো ভাই আমার মনে হলো যে কুকুরটা একটা গরুর যে বাছুর থাকে না, বাছুর 1 বছর বয়স হয়ে গেলে যেমন বড় হয়, এমন একটা কুকুর, আর 4 হাতের মতো লম্বা এমনটা দেখাচ্ছে। তো কুকুরটা কালো কুকুরটা আমি যেই দরজাটা খুলছি এমনে হাউ করে আমার দিকে মানে লাফ দিয়ে উঠছে। তো ভাই আমি সাথে সাথে কুদ্দুস আলীর সাথে যখন ঘটনাটি ঘটা শুরু হয় তখন তার বয়স ছিল 21 বছর, আর ঘটনা যখন শেষ হয় তখন তার বয়স ছিল 24 বছর। তো এই কুদ্দুস দাদা তখনও বিয়ে করেননি। ওনার মূল কাজ ছিল কৃষি জমিতে পানি দেওয়া। এই কুদ্দুস দাদার বোরিং ছিল, তিনি বোরিং দিয়ে কৃষি জমিতে পানি দিতেন। বোরিং বলতে সেচ দেওয়ার এক ধরনের মেশিনকে স্থানীয় ভাষায় বোরিং বলা হয়। আর এই সেচ পাম্প দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এটা দিয়ে পানি দিলে অল্প সময়ের মধ্যে এই কৃষিক্ষেত ভরে যেত। ওই সময়টাতে কিন্তু এই সেচ পাম্প গ্রামে অ্যাভেলেবল ছিল না বললেই চলে, খুব কম ছিল। তো এই ইলিয়াস ভাই এবং তার আব্বার ভাষ্য মতে ওনাদের গ্রামে শুধু এই কুদ্দুস দাদারই বোরিং মেশিন ছিল। আর বোরিং এর ক্যানালগুলো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ইট দিয়ে পাকা করা ছিল, মানে যেদিক দিয়ে পানিটা যাবে। এরপরে মাটির ক্যানাল, যেটা আমরা এখনো দেখি বিভিন্ন গ্রামে, যে সেচ পাম্পগুলো যখন সেটা দিয়ে পানি বের হয়, কিছুটা পথ, সামান্য কিছু অংশ পাকা করা থাকে, এরপরে শুরু হয় মাটির ক্যানাল। আর যেই জমিতে পানি দেওয়া হবে ওই ক্যানালের একটা জায়গায় ফাঁকা করে দেওয়া হয়, সেই জমিতে পানি ঢুকে পড়ে, আবার নির্দিষ্ট সময় পর সেই ফাঁকা জায়গাটা আবার বন্ধ করে দিতে হয়, নাহলে কিন্তু পানি উপচে পড়ে ওই জমির আবার ক্ষতি হতে পারে। এই জন্য এই বিষয়টা খুব সুন্দর করে মেনটেন করাটাও একটা দক্ষতার ব্যাপার। তো এই কুদ্দুস দাদার যে বোরিং ছিল, এই বোরিং এর ক্যানালগুলো ছিল ইট দিয়ে পাকা করা এবং ক্যানালগুলো ছিল কিছুটা চওড়া, আর বোরিং ঘরটি ছিল 10 ফুট উঁচু করা এবং বোরিং ঘরের উপরে ছাদ করা ছিল। তো কুদ্দুস দাদা বোরিং বা সেচ পাম্প ছেড়ে দিয়ে রাত্রে ওই বোরিং ঘরের ছাদের উপরে বিশ্রাম নিতেন, এবং পানি দেওয়ার পরিমাণ যদি বেশি হতো, মানে সময়টা যদি বেশি লাগতো, তখন উনি ঘুমিয়ে নিতেন। দেখা যাচ্ছে যে দীর্ঘ একটা সময় নিয়ে কোনো একটা জমিতে কেউ একজন বটগাছের কাছে দাঁড়িয়ে আছে, তো কুদ্দুস দাদা কোনো চিন্তা ভাবনা ছাড়াই পথ এগোতে থাকেন। কুদ্দুস দাদা যখন বটগাছের কাছে পৌঁছান তখন দেখেন সুন্দর পোশাক পরিহিত বয়স্ক একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে, এবং হঠাৎ করে বয়স্ক লোকটা কুদ্দুস দাদাকে সালাম দিয়ে ওঠেন। সাধারণত যেটা হয় সেটা হলো যে মুরব্বীদেরকেই ছোট মানুষরা সালাম দিবেন, মানে বয়োজ্যেষ্ঠরা সালাম পাবেন, এটা আমাদের সমাজের একটা রীতি।
কিন্তু হঠাৎ করে ওই মুরব্বী তাকে সালাম দিয়ে উঠেছেন। মূলত কুদ্দুস দাদাই সালাম দিতে যাবেন, তার আগেই ওই বয়স্ক লোকটি তাকে সালাম দেন। তো কুদ্দুস দাদা ওই বয়স্ক লোকের সালামের উত্তরও দেন। তো কুদ্দুস দাদা মনে মনে ভাবেন, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর পোশাক পরিহিত, ওনাকে তো আগে কখনো দেখিনি। আর তখন তো এক গ্রাম থেকে আর একটা গ্রামের দূরত্ব ছিল অনেক, লোকজনের ঘর বাড়িও ছিল কম। তো উনি চিন্তা করেছেন যে উনি হয়তো অন্য কোনো গ্রামে যাচ্ছেন, বয়স্ক মানুষ হয়ে গেছে, মানে বয়স্ক, তারপর আবার রাত হয়ে গেছে, এই জন্য বটগাছের এখানে উনি বিশ্রাম নিচ্ছেন। কারণ গ্রামের মানুষ কিন্তু বটগাছের নিচে বিশ্রাম নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ বটগাছের নিচে বিশ্রাম নিলে এক ধরনের খুব সুন্দর অনুভূতি জন্মায় শরীরের মধ্যে। তো কুদ্দুস দাদা মনে মনে এইগুলো ভাবছেন, কিন্তু উনি কোনো কথাবার্তা না বলেই জাস্ট খালি সালামের উত্তর নিয়েছেন, ওই বোরিং ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। উনি অল্প একটু হাঁটার পর কুদ্দুস দাদা খেয়াল করলেন যে ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তো উনি পেছন ফিরে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধ তার পিছু পিছু হেঁটে আসছে। তো কুদ্দুস দাদা তখনও কিন্তু ওই বটগাছ থেকে খুব বেশি মানে দূরত্ব যে চলে গিয়েছেন তা কিন্তু নয়, সামান্য একটু দূরত্ব উনি অতিক্রম করেছেন। তখন কুদ্দুস দাদা বলে ওঠেন যে, চাচা আপনি আমার পেছনে পেছনে আসছেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি কি আমাকে কিছু বলবেন? যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তখন ওই বৃদ্ধ বলেন যে, বাবা আমার খুব করবে না, নিজের কাছেও কেমন লাগে। তো তার মাকে বলেন যে যা আছে তাই দাও, বাড়িতে কি আছে? তখন কুদ্দুস দাদার মা বলে যে এখন আর কি দেব, তাহলে কিছু মুড়ি নিয়ে যা, মুড়ি দেই, গুড় দেই, এই জিনিসগুলো নিয়ে যা, তাছাড়া তো এখন আর কি করবো, রান্না করে দিতে গেলেও তো অনেক সময় লাগবে, এতক্ষণ কি ওই লোকটা অপেক্ষা করবে? আর এতক্ষণ তো তাকে বসিয়ে রাখাটাও ঠিক হবে না। তো এও বলেন যে তুই সাথে করে নিয়ে আসলি না কেন তাকে, তাহলে তো বসিয়ে রেখে মুড়ি দিতাম, ততক্ষণে রান্নাবাড়া করতাম। মানে কুদ্দুস দাদার মাও খুব আন্তরিক, যে একটা অভুক্ত লোক রাতের বেলা তার কাছে খাবার চেয়েছে, তো উনিও চাচ্ছিলেন যে তাকে খাবার খাওয়াতে, কিন্তু ওই সময়ের আসলে সিচুয়েশনে সেটা ওইভাবে সম্ভব ছিল না, দেরি হয়ে যাবে আর কি। তো যাই হোক, মুড়ি তারপরে গুড় এগুলো কুদ্দুস দাদাকে তার মা দিয়ে দেন। কুদ্দুস দাদাও এগুলো একটা জিনিসে নিয়ে যেতে থাকেন ওই বটগাছটার দিকে। তো বটগাছের কাছে যখন কুদ্দুস দাদা এসেছেন তখন দেখেন ওই বৃদ্ধ ওখানে নাই। তো কুদ্দুস দাদা বটগাছের আশেপাশে সব জায়গা তিনি খুঁজতে থাকেন, কিন্তু ওই বৃদ্ধকে তিনি কোথাও দেখতে পান না। এখন কুদ্দুস দাদা ভাবছেন ওই বৃদ্ধ লোকটা মনে হয় চলে গেছে, যেহেতু তার আসা যাওয়াতে একটু সময় লেগেছে, এই কারণে উনি হয়তো বা আর এখানে অপেক্ষা করেননি। তো উনি আরো মিনিট 10 ওই বটগাছের কাছে দাঁড়িয়ে থাকেন যে বৃদ্ধ চাচা আসেন কিনা দেখার জন্য, কিন্তু ওই বৃদ্ধ না আসায় উনি আবার সেচ পাম্পের উদ্দেশ্যে রওনা হন। তো সারা রাত উনি ওই সেচ পাম্পের ওই ছাদের উপরেই বিশ্রাম নিয়েছেন। কোন জমিতে পানি যাচ্ছে, কোন জমির পানি আটকাতে হবে, কোনটায় ছাড়তে হবে, এই বিষয়গুলো তিনি দেখভাল করেন। সকালবেলা উনি আবার ওই যে মুড়ি যেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো এই যে ছোট্ট ঘটনাটি, এরপরে কিন্তু পার হয়ে যায় 3টি বছর। এর মধ্যে কিন্তু ওই কুদ্দুস দাদার সাথে ওই বৃদ্ধের আর কখনো দেখা হয়নি। 3 বছর পর মূলত কুদ্দুস দাদার সাথে মূল ঘটনাটি ঘটে। একদম চকচক করছে এবং তাদের কারো মুখ তিনি দেখতে পাচ্ছেন না, তবে প্রতিটি বাচ্চার পোশাক একই রকম, পা থেকে মাথা পর্যন্ত পোশাকেই ঢাকা। তবে তারা যে সবাই মেয়ে বাচ্চা এটা পোশাক দেখে বোঝা যাচ্ছে। তো কুদ্দুস দাদা খেয়াল করেন যে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, কিন্তু তারা যে কি ভাষায় কথা বলছে এটা কুদ্দুস দাদা কিছুতেই মানে বুঝতে পারছেন না। তবে মনে হচ্ছে তারা আরবিতে কথা বলছে, কারণ আরবি টুকটাক তো তিনি জানতেন, তিনি কোরআন শরীফ পড়া শিখেছিলেন, এই জন্য টুকটাক আরবি ওই শব্দগুলোর সাথে পরিচিত ছিলেন, এই জন্য মনে হচ্ছিল আরবিতে কথা বলছে, কিন্তু শিওর ছিলেন না। তো একজন আরেকজনকে সেই পানি ছুঁড়ে মারছে, এই আরেকজনকে ছুঁড়ে মারছে, আরেকজনকে ছুঁড়ে মারছে। তো উনি বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ বাচ্চা না, এগুলো নিশ্চয়ই কোনো জিন হবে। সাধারণ বাচ্চারা এভাবে এসে রাত্রেবেলা খেলবে না, আর এদের পোশাক আশাকে সাধারণ বাচ্চা বলে মনে হয় না, গ্রামে এরকম পোশাক কেউ পরে না।
তো কুদ্দুস দাদা ভয়ও পেয়েছেন, এখন কি করবেন বুঝে উঠতে পারেন না। উনি চিন্তা করেন যে উনি যে এই বিষয়টা দেখে ফেলেছেন ওই বাচ্চারা যেন সেটা বুঝতে না পারে। উনি চুপ করে আবার ওই ছাদের উপরে শুয়ে পড়েন এবং চোখ বন্ধ করে দোয়া দুরূদ পড়তে থাকেন। তো একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। তো কুদ্দুস দাদা যে বাচ্চাগুলোকে দেখেছে এটা হয়তো বা ওই বাচ্চাগুলো তখনও বুঝতে পারেনি। তো ওনার যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে। উনি আস্তে ধীরে চারদিকে তাকান, কিন্তু ওনার মনে কিন্তু রাতের সেই ভয়টি তখনও ছিল। উনি চারপাশে তাকিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক। তখন কুদ্দুস দাদা কি করেন যে উনি যে জমিতে পানি ছেড়ে দিয়েছিলেন সেই জমিতে যান, গিয়ে দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়ে গেছে। তখন উনি ওনার সেচ পাম্পটি বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনাটি বাড়িতে এসে কারোর সাথে উনি শেয়ার করেননি। উনি চিন্তা করতে থাকেন যে উনি যেটা দেখেছেন সেটা কি আসলেই বাচ্চা ছিল নাকি ওটা ওনার মনের ভুল ছিল। তেমনও তো হতে পারে সেটা ওনার মনের ভুল। তো যখন ওরা ওই চুল পার হতে গিয়ে কারেন্টের শক খাওয়ার মতো শক খেয়ে আবার মাঝে এসে পড়ছে, তখন ওরা ছটফট করছে, শরীরে কাঁপুনি দিচ্ছে, এটাও কুদ্দুস দাদা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন এবং দেখে ওনার খুব মায়া লাগছিল। তো একটা পর্যায়ে কি হয় যে কুদ্দুস দাদা এই জিনিসগুলো দেখছেন, উনি কিন্তু ওই যে দোয়া দুরূদ পড়ার কথা এগুলো ওনার মাথায় আসছিল না। মানে ঘটনার আকস্মিকতায় উনি এগুলো ভুলে গিয়েছেন, কিন্তু একটা সময় মনে হয় যে এই বাচ্চাদেরকে ওনার সাহায্য করা প্রয়োজন। উনি দোয়া পড়তে থাকেন। একটা পর্যায়ে মনে হলো উনি ওনার শরীরকে নাড়াতে পারছেন, এবং যখন নাড়াতে পারছিলেন উনি এক দৌড়ে ওই কবিরাজের কাছে চলে যান এবং কবিরাজের থেকে কাছাকাছি এই যে চুল দিয়ে তৈরি করা যে এক ধরনের বৃত্ত তৈরি করে রাখা হয়েছিল, এই চুল দিয়ে তৈরি করা বৃত্তটা উনি হাত দিয়ে এক টানে খুলে ফেলেন এবং খুলে ফেলে একটা জায়গা মানে ফাঁকা করে দেন। আর তখনই কি হয়, ওই যে ছোট যে বাচ্চাগুলো 7টা বাচ্চা মুহূর্তের মধ্যে মানে চোখের পলকে ওরা উড়ে আকাশে মিলিয়ে গেল। যখনই এই ঘটনা ঘটে তখন ওই কবিরাজ প্রচন্ড ক্ষিপ্ত হয় কুদ্দুস দাদার উপরে, বলে কুদ্দুস এটা তুই কি করলি? আমার সারা জীবনের যে সাধনা ছিল সেটা তুই নষ্ট করে দিলি। তুই জানিস এরা কারা ছিল? এরা ছিল জিনের সন্তান। এদেরকে আমি অনেক কষ্টে আটকে ফেলেছিলাম, কারণ একজন কবিরাজ সারা জীবনে হয়তোবা 1-2 বার এই সুযোগ পায় বা কখনোই পায় না। আমি এই সুযোগটা পাইছিলাম যে এই বাচ্চাদেরকে আটকাবো, কারণ ওরা ছিল মেয়ে বাচ্চা, ওদের মাথার চুল ছিল বড় বড়। ওদের ইচ্ছায় যদি ওদের মাথার থেকে একটা চুল নিতাম তাহলে ওদেরকে আমি সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারতাম, যা ইচ্ছা তাই ওদেরকে দিয়ে করাতে পারতাম, অনেক অসাধ্যকে সাধন করাইতে পারতাম। আমি চাইলে ওদের মাথা থেকে চুল ছিঁড়ে নিতে পারতাম, কিন্তু আমি যদি চুল ছিঁড়ে নিতাম তাহলে ওই চুল দিয়ে কোনো কাজই হতো না। চুল ওদের ইচ্ছায় নিতে হবে। আর অনেক সময় তো অতিবাহিত হয়েই গেল, আর কিছু হয় না। এমনকি এই যে যেই কবিরাজ এই কাজটি করেছিল, তার ক্ষতি করেছিল, সেই কবিরাজকেও ডেকে আনা হয়। তো ওই কবিরাজ যখন আসে তখন সে বলে যে মানে কুদ্দুস দাদা মাকে বলে যে তোমার ছেলে আর ভালো হবে না, তোমার ছেলে গেছে, ও এইভাবেই থাকবে, এইভাবেই ওর মৃত্যু হবে, ও আর কখনো কথা বলতে পারবে না। তো এই কথা যখন কোনো মা শোনে তার সন্তান সম্পর্কে, সেই মায়ের মনের অবস্থাটা কেমন হয় প্রিয় লিসেনার্স নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আসলে ওনার সাথে কি ঘটেছিল এই বিষয়টা কিন্তু কেউ জানতো না। এমনকি ওই যে তার যে বন্ধু যার কাছে ওই বিষয়টি বলেছিল, সেই বন্ধুও একদম বিষয়টা স্বাভাবিক হিসাবে নিয়েছিলেন যে এইটা হতেই পারে। কারণ হলো ওই যে কুদ্দুস দাদা যখন ওই 10 ফুট উপর থেকে লাফ দিয়েছিলেন, ওনার পায়ের মানে নিচে একটা শক্ত কিছু পড়েছিল। তো যখন তাকে উদ্ধার করা হয় তখন পায়ের নিচে ফোলা অবস্থায় দেখতে পেয়েছিলেন। তারা মনে করেছে যে মনে হয় পড়ে গিয়ে আঘাত পেয়েছে, মাথায় আঘাত লেগেছে, এই কারণে শরীর প্যারালাইজ হয়ে গেছে। তো কুদ্দুস দাদাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয় না। 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে প্রায় 9 মাস অতিবাহিত হয়ে যায়। কুদ্দুস দাদার আর কোনো অবস্থার উন্নতি হয় না। 9 মাস পর একজন বৃদ্ধ লোক কুদ্দুস দাদার বাড়িতে আসে এবং বাড়িতে এসে কুদ্দুস দাদার মায়ের কাছে 1 গ্লাস পানি খেতে চায়। কুদ্দুস দাদার মা পানি নিয়ে যখন
ওই বৃদ্ধকে দেন। বৃদ্ধ পানি খান এবং বলেন যে তোমার সন্তান তো অসুস্থ, তাই না? তোমার সন্তানের সাথে আমি একটু কথা বলবো। কুদ্দুসের মা অবাক হন কিছুটা, যে এই বৃদ্ধ, তাকে তো চিনি না, কখনো দেখেছি বলে মনে পড়ে না, সে কিভাবে জানলো যে আমার ছেলে অসুস্থ? আর আমার ছেলে অসুস্থ সে তো গ্রামের অনেকেই জানে, হয়তো বা কেউ বলেছে, এই জন্য তিনি এসেছেন। বিষয়টা তিনি একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন বলা চলে। তখন ওই বৃদ্ধ কুদ্দুসের কাছে যান। যাওয়ার পরে কুদ্দুসের মা কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। তখন ওই বৃদ্ধ কুদ্দুসের মাকে বলেন যে তুমি একটু অন্য ঘরে যাও, তোমার ছেলের সাথে আমি একটু একা কথা বলবো। তখন তিনি চলে যান। তখন ওই বৃদ্ধ ওই কুদ্দুসদাকে বলেন, কুদ্দুসদা কিন্তু চোখ খুলে আসেন, তিনি দেখছিলেন তাকে। কুদ্দুসদা এটাও বুঝেছিলেন এটা হচ্ছে সেই বৃদ্ধ যাকে ওই যে বট গাছের মানে একবার গোড়ায় তাকে দেখেছিলেন, তার কাছে খাবার চেয়েছিল, ইনি হচ্ছেন সেই বৃদ্ধ। তখন ওই বৃদ্ধ কুদ্দুসদাকে বলেন যে বাবা, আমাকে দেখে অবাক হচ্ছ? বুঝতে পেরেছি তুমি আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি আসলে কোনো মানুষ নই, আমি একজন জিন। আমি মূলত তোমার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে ওই রাত্রে খাবার চেয়েছিলাম। সেটা হলো তুমি কেমন মানুষ সেটা বোঝার জন্য। কারণ হলো তুমি যেখানে সেচ পাম্প বসিয়েছ ওই জায়গার আশেপাশেই আমি থাকি, কিন্তু কখনো কোনো মানুষের সাথে আমি দেখা দেই না। তো আমার 7টা নাতনি আছে, ওরা আরব দেশে থাকে। তো মাঝে মাঝে আমার এখানে বেড়াতে আসে, কিন্তু ওরা তো মরুভূমি এলাকায় থাকে, ওরা এরকম পানি দেখে না। তো যখন এখানে আসে পানি দেখে, এই পানি নিয়ে খেলতে ওরা খুব পছন্দ করে, এটা ওদের খুব প্রিয় একটি খেলা। কিন্তু ওরা যেখানে থাকে সেখানে তো এরকম পানি নাই। তো আমি ভেবেছিলাম যে যেহেতু তুমি এখানে পাহারা দাও, যদি তোমার দ্বারা ওদের কোনো ক্ষতি হয়, এই জন্য আমি চিন্তা করেছিলাম যে তুমি আসলে মানুষ কেমন। আমি যখন দেখলাম যে তুমি রাতের বেলা আবার বাড়িতে গেলে আমার জন্য খাবার নিয়ে আসলাম, আমি বুঝতে পারলাম আর যাই হোক তোমার দ্বারা আমার এই 7 নাতনির কোনো ক্ষতি হবে না, কারণ ওরা নিষ্পাপ নিরীহ, চাইলেই কোনো মানুষ ওদের ক্ষতি করতে পারে। আমি যখন বুঝতে পারলাম তোমার দ্বারা ক্ষতি হবে না, আমি নিশ্চিত থাকলাম। কিন্তু এক কবিরাজ, সে বুঝতে পেরেছিল, তোমার বন্ধুর মাধ্যমে সে বুঝতে পেরেছিল যে এইখানে জিনেদের কন্যা সন্তান যাদেরকে আমরা পরী বলি, এরা আসে। তো যে কোনো মূল্যে সে আমার নাতনিদের মাথা চুল নিতে চেয়েছিল, কিন্তু তোমার কারণে পারেনি। আর একটু দেরি হলেই আমার এই 7 নাতনির করুণ মৃত্যু ঘটত। তুমি সাহস করে ওদেরকে মুক্ত করে দিয়েছিলে, আর যার ফলশ্রুতিতে ওই কবিরাজ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে একদম প্যারালাইজড করে ফেলেছে। তুমি ভাবছো যে আমি এত কিছু জানি, তাহলে কেন তোমাকে আমরা এসে সুস্থ করে দিলাম না? এই বৃদ্ধ কিন্তু উনি বলছেন এই কথাগুলো, আর এই কুদ্দুসদা কিন্তু শুয়ে শুয়ে শুনছেন। তখনও কিন্তু উনি অসুস্থ, উনি তো কথা বলতে পারেন না, খালি শুয়ে থাকেন, কিন্তু সবকিছু শুনতে এবং বুঝতে পারেন। তখন ওই বৃদ্ধা বলছেন যে বাবা দেখো, যদি আমি বা আমার পরিবার এসে তোমাকে সুস্থ করে দিতাম, তখন ওই কবিরাজ তোমার উপর আবার ব্ল্যাক ম্যাজিক করতো, কারণ তার অপকর্মের কথা গ্রামের অনেকে জেনে যেত। তোমাকে যে কোনো ভাবে সে আবারও অসুস্থ করে দিত, তোমার মৃত্যু হতে পারত। এই জন্য কবিরাজ ভেবেছে যে তোমার অবস্থা তো আর কখনো ঠিক হবে না, কবিরাজও নিশ্চিন্ত মনে রয়েছে। কিন্তু আমি, আমার যারা অনুসারী রয়েছে জিনেরা, তারা এই 9টা মাস ওই কবিরাজের প্রত্যেকটা সেকেন্ডে পাহারায় রেখেছি। ওই কবিরাজ কখন একটা দুর্বল সময়ে চলে যায়, আর ওই সময় আমরা তাকে আঘাত করব। দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পর আজকে সেই দিন এসেছিল, এবং আজকে কবিরাজকে এই মূলত এই বিষয়টি সকলের সামনে উঠে আসে যে আসলে কি ঘটেছিল। তো কুদ্দুসদা যখন সুস্থ হয়েছিলেন, যে কিছুটা সুস্থ, কথা বলার মতো, তখনই উনি ওই কবিরাজের কথা জিজ্ঞেস করেছিলেন, এবং ওনার কাছে খবর আসে সত্যি ওই বৃদ্ধ যেদিন ওনার সাথে দেখা করতে এসেছিলেন, ওই দিনই কবিরাজ সকালবেলা
পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তো এভাবেই এই কুদ্দুস দাদার সাথে যে ঘটনাটা, এটা সকলের সামনে উন্মোচিত হয় এবং সকলে সেটা জানতে পারেন। আর এরপরে কখনোই ওই জিনের বাচ্চাদেরকে সেখানে কখনোই আর কুদ্দুস দাদা দেখেননি, না সারা জীবনেও আর কখনো উনি তাদেরকে দেখেননি। আর ওই বৃদ্ধ কুদ্দুস দাদাকে বলেছিলেন যে আমি, আমার পরিবার, আমার নাতি নাতনিরা, এরা প্রত্যেকেই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যে সাহসটা করেছিলা এবং আমাদের জন্য তুমি যে এত কষ্ট স্বীকার করেছো, এটা আসলে ভুলবার নয়। তো তারা তাদের কৃতজ্ঞতা বোধ থেকে এবং কুদ্দুস দাদার পক্ষ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই কবিরাজকে হত্যা করেছিল। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন সময় শুনি যে জিনেরা বিভিন্ন মানুষদেরকে হত্যা করেছে। শুনে আমাদের কাছে খুব খারাপ লাগে যে এরকম একটা মানুষকে হত্যা করলো। কিন্তু প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনা শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? জিনেরা কি আসলে ঠিক কাজটি করেছিল? রাত আনুমানিক 2টা কিংবা 2:30টায় হঠাৎ মামা দরজা ধাক্কানোর আওয়াজ পায়। মামা উঠে বলে, কে? আমি সাদেক, তুই ওঠ, এক জায়গায় যাওয়া লাগবে, কাজ আছে। সাদেক যেহেতু মামার একমাত্র কাছের বন্ধু, সেহেতু কোনো প্রশ্ন না করে হাতে একটা টি-শার্ট নিয়ে সাদেকের পেছন পেছন তিনি যেতে থাকেন। তারা দুজন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছে। আশেপাশে ঘর বাড়ি গাছপালা কিছু নেই। এর মাঝে মামা তার সাথে কোনো কথা বলেনি। কিছুক্ষণ পরে মামা সাদেককে বলল, কোথায় যাবে কিছু বললি না তো? সাদেক কোনো কথা বলে না। যখন মামা দেখতে পেল তারা কুড়ে ঘরের কাছাকাছি, তখন মামার একটু সন্দেহ হলো। মামা তখন ক্ষেতের মধ্যে বসে সাদেকের পায়ের নিচে তাকালো এবং চাঁদের আলোয় দেখতে পেল সাদেকের 2টি পাই নেই। মামার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। মামা আর কিছু না ভেবে উল্টো দিকে দৌড় দিল। বাড়ির কাছাকাছি যখন আসলো তখন বাঁশঝাড়ের সামনে মামা থমকে দাঁড়ালো। মামা দেখলো অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে, গা থেকে বাজে রকমের গন্ধ ভেসে আসছে। মামা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রচণ্ড রকমের ধস্তাধস্তি হয় এবং তারপরে তার গায়ের গন্ধেও মামার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। মামার শরীরের সমস্ত শক্তি তখন শেষ হয়ে আসছিল। মামা তখন বাঁ হাত দিয়ে শেষ চেষ্টা করে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দেওয়ার জন্য। উঠোনে গিয়ে মা বলে চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। মামার সারা শরীর ছিল কাদা মাখা, পরনে যে লুঙ্গিটি ছিল সেটিও কাদার তলায়। মামার চিৎকার শুনে আমার নানি বের হয়ে এসে দেখেন মামা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে মামাকে এসে ধরে ঘরে নিয়ে যায়। তারপরের দিন মামার জ্বর আসে। সবাইকে মামা সম্পূর্ণ ঘটনা খুলে বলে। আস্তে আস্তে মামার অবস্থার আরও অবনতি হয়। নানা ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো উন্নতি হয় না। কোনো না কোনো অসুখ লেগেই থাকে। এভাবে প্রায় 1.5 বছর সময় পার হয়ে যায়। একটা সময় দেখা যায় মামা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে মামার ব্লাড ক্যান্সার। এভাবে আস্তে আস্তে মামা শুকিয়ে যায় এবং কঙ্কালের মতো হয়ে যায়। তারপর একদিন সবাইকে বিদায় দিয়ে মামা চিরতরে চলে যায় পরপারে। মামার 2টি সন্তান ছিল, একটি মেয়ে আর একটি ছেলে। তারা তখনও জানে না যে তাদের বাবা মারা গেছে। সেই বুঝ তাদের তখনও হয়নি। শুধু কবর দেওয়ার পর মামার মেয়েটি বলেছিল, আব্বুকে যেখানে